পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের বুকে আমরা এমন একটি বিশাল ভূখণ্ড দেখতে পাই যার পরতে পরতে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য, বীরত্ব এবং টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প। উত্তরে কাস্পিয়ান সাগরের স্নিগ্ধ রূপ আর দক্ষিণে পারস্য উপসাগরের নীলাভ জলরাশি, এরই মাঝে সগর্ভে দাঁড়িয়ে আছে রুক্ষ, কঠিন কিন্তু অপরূপ সুন্দর এক দেশ। আজকের দিনে আমরা যাকে ইরান নামে চিনি, প্রাচীনকালে বিশ্ববাসী তাকে চিনত পারস্য নামে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় অনেক বড় বড় সাম্রাজ্য সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে। রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য কিংবা অটোমান সাম্রাজ্য, সবাই একসময় রাজত্ব করলেও আজ তারা কেবলই ইতিহাসের বইয়ের অংশ। কিন্তু ইরান যেন রূপকথার সেই ফিনিক্স পাখি, বারবার তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, আর বারবার সে নিজের ধ্বংসস্তূপ থেকে নতুন করে জন্ম নিয়েছে। বিদেশি আগ্রাসন, যুদ্ধ, মহামারী, রাজনৈতিক ষড়যন্ত্র এবং আধুনিক যুগের কঠোর অর্থনৈতিক অবরোধ কোনো কিছুই এই জাতিকে চিরতরে দমিয়ে রাখতে পারেনি। চলুন আজ আমরা পারস্যের সেই হাজার বছরের শ্বাসরুদ্ধকর ইতিহাসে ডুব দিই আর জানার চেষ্টা করি কিভাবে ইরান হয়ে উঠল এক অপরাজেয় এবং হার না মানা জাতি। আমাদের গল্পের শুরু আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ৫৫০ অব্দে মধ্যপ্রাচ্যের বুকে এক অভূতপূর্ব সাম্রাজ্যের উত্থান ঘটে। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাইরাস দ্য গ্রেট বা কুরুশ। তিনি হাকমানেশি বা একিমিনিট সাম্রাজ্যের পত্তন করেন। সাইরাস কেবল একজন নিপুণ যোদ্ধা বা সেনাপতিই ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মানবতাবাদী শাসক। প্রাচীনকালে নিয়ম ছিল, কোনো রাজা যখন অন্য দেশ জয় করতেন তখন পরাজিত দেশের নাগরিকদের দাস বানানো হতো, তাদের সম্পদ লুট করা হতো এবং তাদের ধর্মালয় ভেঙে ফেলা হতো। কিন্তু সাইরাস যখন ব্যাবিলন জয় করলেন, তিনি এক অভাবনীয় কাজ করলেন। তিনি বন্দী ইহুদিদের মুক্ত করে দিলেন, তাদের নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার সুযোগ দিলেন এবং নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিলেন। তিনি একটি মাটির সিলিন্ডারে তার এই মানবাধিকারের আইনগুলো খোদাই করে রেখেছিলেন, যাকে আজ আমরা সাইরাস সিলিন্ডার নামে চিনি। এটিকেই বিশ্বের ইতিহাসের সর্বপ্রথম মানবাধিকার সনদ হিসেবে বিবেচনা করা হয়। সাইরাসের পর সম্রাট দারিয়াসের সময় এই সাম্রাজ্য আরও বিশাল আকার ধারণ করে। ভারত থেকে গ্রিস এবং মিশর থেকে মধ্য এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল পারস্যের প্রতাপ। সম্রাট দারিয়াস নির্মাণ করেছিলেন পার্সেপোলিস নামের এক জাদুকরী রাজধানী, যার ধ্বংসাবশেষ আজও পর্যটকদের অবাক করে দেয়। যে কোনো বড় সাম্রাজ্যেরই একটি পতন থাকে। খ্রিস্টপূর্ব ৩৩০ অব্দে পারস্যের বুকে নেমে আসে এক ভয়াবহ ঝড়। মেসিডোনিয়ার তরুণ বীর আলেকজান্ডার দ্য গ্রেট এক বিশাল সেনাবাহিনী নিয়ে পারস্য আক্রমণ করেন। আলেকজান্ডার পারস্য জয় তো করলেনই, সাথে সাথে পার্সেপোলিসের মতো এক রাজকীয় ও সুন্দর নগরীকে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ছাই করে দিলেন। মনে হচ্ছিল পারস্যের গল্প বুঝি এখানেই শেষ। কিন্তু পারস্যের আত্মা মরে যায়নি। আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিক বা হেলেনিস্টিক শাসকরা পারস্য শাসন করতে থাকে। তবে ইরানিরা কখনোই পরাধীনতাকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। পার্থিয়ান এবং পরবর্তীতে সাসানীয় সাম্রাজ্যের মধ্য দিয়ে ইরানিরা আবারও নিজেদের হারানো গৌরব ফিরে পায়। সাসানীয় যুগে পারস্যের শিল্প, সাহিত্য এবং রাষ্ট্রব্যবস্থার চরম বিকাশ ঘটে। প্রায় ৪০০ বছর ধরে শক্তিশালী রোমান সাম্রাজ্যের চোখে চোখ রেখে সমানে সমানে লড়াই করেছিল এই সাসানীয় পারস্য। সপ্তম শতাব্দীতে বিশ্বের ইতিহাসে একটি বড় পরিবর্তন আসে। আরবে ইসলামের উত্থান ঘটে। আরব মুসলিমরা যখন পারস্য আক্রমণ করে, তখন দীর্ঘ যুদ্ধে ক্লান্ত সাসানীয় সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইরানিরা ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। কিন্তু এখানে ইতিহাসের একটি চমৎকার এবং ব্যতিক্রমী ঘটনা ঘটে। আমরা যদি লক্ষ্য করি, আরবরা যেখানেই গেছে, যেমন মিশর বা সিরিয়া, তারা সেখানকার স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে পুরোপুরি আরবীয় রঙে রাঙিয়ে দিয়েছে। কিন্তু পারস্যের ক্ষেত্রে তা সম্ভব হয়নি। ইরানিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু তারা তাদের হাজার বছরের পুরনো ফার্সি ভাষা ও পারস্যের সংস্কৃতিকে বিসর্জন দেয়নি। বরং তারা ইসলামী সভ্যতার ভেতরে পারস্যের জ্ঞান, দর্শন, সাহিত্য এবং রাষ্ট্র পরিচালনার নীতি চমৎকারভাবে যুক্ত করে দেয়। এই সময়েই জন্ম নেন পারস্যের মহাকবি ফেরদৌসি।
তিনি দীর্ঘ ৩০ বছর সাধনা করে রচনা করেন বিখ্যাত মহাকাব্য শাহনামা বা রাজাদের গল্প। বলা হয়, আরবদের প্রভাবে ফার্সি ভাষা যখন প্রায় হারিয়ে যেতে বসেছিল, তখন ফেরদৌসি যদি এই শাহনামা না লিখতেন, তবে ফার্সি ভাষা হয়তো চিরতরে কালের গর্ভে বিলীন হয়ে যেত। শাহনামায় তিনি প্রাচীন পারস্যের বীরত্ব গাথাগুলো এমনভাবে লিপিবদ্ধ করেন, যা আজও প্রতিটি ইরানির রক্তের দেশপ্রেমের উন্মাদনা সৃষ্টি করে। ইসলামী সভ্যতার যে সোনালী যুগ বা গোল্ডেন এজ নিয়ে আজ পুরো বিশ্ব গর্ব করে, তার মূল কারিগরদের একটি বড় অংশই ছিলেন এই পারস্যের সন্তান। চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, যিনি আধুনিক মেডিসিনের ভিত্তি গড়ে দিয়েছিলেন, তিনি ছিলেন ইরানি। বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ওমর খৈয়াম, আল ফারাবি, আল গাজালির মতো জগৎ বিখ্যাত পণ্ডিতরা ছিলেন এই পারস্যেরই অহংকার। কেবল বিজ্ঞান নয়, সাহিত্যের ক্ষেত্রেও পারস্য হয়ে ওঠে বিশ্বের এক অপ্রতিদ্বন্দ্বী কেন্দ্র। রুমি, হাফেজ, শেখ সাদি, ফরিদউদ্দিন আত্তারের মতো আধ্যাত্মিক কবিরা ফার্সি ভাষাকে শিল্পের এমন এক জাদুকরী উচ্চতায় নিয়ে যান, যা আজও সারা বিশ্বে পঠিত ও সমাদৃত হয়। রুমির প্রেমের কবিতা থেকে শুরু করে শেখ সাদির জীবনের গভীর দর্শন, সবকিছুই খুব সহজে ও সাবলীলভাবে উঠে আসে তাদের লেখায়। পারস্য হয়ে ওঠে জ্ঞান আর শিল্পের এক তীর্থস্থান। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে পারস্যের বুকে নেমে আসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অন্ধকার। চেঙ্গিস খান এবং তার মঙ্গল বাহিনী ইরান আক্রমণ করে। এই আক্রমণ সাধারণ কোনো যুদ্ধ ছিল না, এটি ছিল কল্পনাতীত নিষ্ঠুর এক ধ্বংসযজ্ঞ। নিশাপুর, মার্ভ এবং রাইয়ের মতো সাজানো গোছানো সমৃদ্ধ শহরগুলোকে মঙ্গলরা মাটির সাথে মিশিয়ে দেয়। লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। বড় বড় লাইব্রেরি, যেখানে শত শত বছরের জ্ঞান সঞ্চিত ছিল, তা পুড়িয়ে ছাই করা হয়। অনেকেই ভেবেছিলেন ইরানের গল্প এবার সত্যিই শেষ, এই ধ্বংসস্তূপ থেকে তারা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু না, ইরান আবারও প্রমাণ করে তারা অপরাজেয়। সামরিকভাবে পরাজিত হলেও ইরানিরা সাংস্কৃতিকভাবে মঙ্গলদের জয় করে নেয়। যে মঙ্গলরা ইরান ধ্বংস করতে এসেছিল, কয়েক দশকের মধ্যেই তারা ফার্সি ভাষা, পারস্যের আদব কায়দা এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। মঙ্গল শাসকরা পারস্যের শিল্প ও সাহিত্যের অন্যতম বড় পৃষ্ঠপোষকে পরিণত হয়। চরম ধ্বংসস্তূপ থেকে ইরান আবারও এক নতুন রূপে জেগে ওঠে। ষোড়শ শতাব্দীতে শাহ ইসমাইলের হাত ধরে সাফাভি সাম্রাজ্যের উত্থান ঘটে। ইরানের আধুনিক ইতিহাসের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাফাভিরা শিয়া ইসলামকে ইরানের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে। এই একটি সিদ্ধান্ত ইরানকে তার প্রতিবেশী সুন্নি ওসমানীয় বা অটোমান সাম্রাজ্য থেকে একটি সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র রাজনৈতিক এবং ধর্মীয় পরিচয় এনে দেয়। সাফাভিদের আমলে, বিশেষ করে শাহ আব্বাসের শাসনামলে, ইরানের রাজধানী ইস্পাহান হয়ে ওঠে বিশ্বের অন্যতম সুন্দর শহর। সে সময় বিশ্বজুড়ে একটি প্রবাদ প্রচলিত ছিল, ইস্পাহান নেসফ এ জাহান, অর্থাৎ ইস্পাহান হল অর্ধেক পৃথিবী। চমৎকার নীল গম্বুজের মসজিদ, বিশাল রাজপ্রাসাদ, চোখ ধাঁধানো বাগান এবং সূক্ষ্ম কারুকার্যে ভরা পারস্যের কার্পেট, সব মিলিয়ে সাফাবি যুগে পারস্যের শিল্পকলা তার চরম উৎকর্ষে পৌঁছায়। বিংশ শতাব্দীর শুরুটা ইরানের জন্য নিয়ে আসে এক নতুন বিস্ময়, তেল। ১৯০৮ সালে ইরানে বিশাল তেলের খনি আবিষ্কৃত হয়। আর এই তেলই হয়ে ওঠে ইরানের জন্য এক বড় আশীর্বাদ এবং একই সাথে এক বড় অভিশাপ। ব্রিটিশরা খুব দ্রুত একটি কোম্পানি গঠন করে, যা আজকের বিপি, ইরানের তেলের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইরানিরা নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হতে থাকে। ১৯৫১ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এক সাহসী সিদ্ধান্ত নেন। তিনি উপলব্ধি করেন দেশের তেল সম্পদের উপর বিদেশি নিয়ন্ত্রণ থাকা মানেই পরাধীনতা। তাই তিনি ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করেন। এই সিদ্ধান্তে ব্রিটিশরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়। তারা আমেরিকার সাথে হাত মেলায়। ১৯৫৩ সালে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 মিলে একটি গোপন ষড়যন্ত্র পরিচালনা করে, যার নাম ছিল অপারেশন অ্যাজ্যাক্স। তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে এবং শাহকে পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দেয়। এই ঘটনাটি ইরানিদের মনে পশ্চিমা বিশ্বের প্রতি এক গভীর অবিশ্বাস এবং ক্ষোভের জন্ম দেয়, যার প্রভাব আজও বিদ্যমান।
1970-এর দশকের শেষের দিকে শাহের স্বৈরাচার, দুর্নীতি এবং পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণের বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষের ক্ষোভ চরম আকার ধারণ করে। ধর্মীয় নেতা, বামপন্থী, ছাত্র এবং সাধারণ কৃষক শ্রমিক সবাই মিলে শাহের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এই আন্দোলনের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভে টালামাট্টাল হয়ে 1979 সালের জানুয়ারি মাসে পরাক্রমশালী শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। পতন ঘটে হাজার বছরের রাজতন্ত্রের। ইরানে প্রতিষ্ঠিত হয় এক নতুন রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক রিপাবলিক অফ ইরান। এই বিপ্লব শুধু একটি সরকার পরিবর্তন ছিল না, এটি ছিল পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক জাতির স্বাধীনভাবে বাঁচার এক বিশাল হুঙ্কার। বিপ্লবের পরপরই ইরান যখন একটু থিতু হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই 1980 সালে ইরাকের শাসক সাদ্দাম হোসেন হঠাৎ করে ইরান আক্রমণ করেন। সাদ্দামের ধারণা ছিল বিপ্লবের পর ইরানের সেনাবাহিনী খুব দুর্বল, তাই কয়েক সপ্তাহের মধ্যেই তিনি বিজয়ী হবেন। কিন্তু তিনি ইরানের মানুষের দেশপ্রেমকে অবমূল্যায়ন করেছিলেন। তৎকালীন পরাশক্তিগুলো ইরাককে আধুনিক অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করেছিল, আর ইরানের উপর ছিল কঠোর অস্ত্র নিষেধাজ্ঞা। এত কিছুর পরও সাধারণ স্কুল কলেজের ছাত্র, কৃষক, শ্রমিকরা দলে দলে স্বেচ্ছাসেবক হিসেবে ফ্রন্টলাইনে ছুটে যায়। দীর্ঘ 8 বছর ধরে চলা এই যুদ্ধে লক্ষ লক্ষ ইরানি শহীদ হন। কিন্তু 1988 সালে যখন যুদ্ধ শেষ হয়, দেখা যায় ইরান তার 1 ইঞ্চি জমিও ইরাককে ছেড়ে দেয়নি। এই যুদ্ধ প্রমাণ করেছিল ইরানিদের পরাস্ত করা কতটা অসম্ভব। বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত প্রায় 4.5 দশক ধরে ইরান পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক অবরোধের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবরোধের কারণে তাদের অর্থনীতি বারবার হেঁচট খেয়েছে, সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়েছে। কিন্তু এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরান থমকে যায়নি। অবরোধের কারণেই তারা বাধ্য হয়েছে নিজেদের পায়ে দাঁড়াতে। আজ ইরান বিজ্ঞান, প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। তারা নিজেদের প্রযুক্তিতে স্যাটেলাইট তৈরি করছে, আধুনিক ড্রোন ও মিসাইল বানাচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই। ইরানি সিনেমা আজ বিশ্বজুড়ে অস্কার সহ অসংখ্য সম্মাননা জয় করছে। ইরানের ইতিহাস হল এমন এক মানুষের গল্প যাকে বারবার মাটিতে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সে প্রতিবারই নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে। তারা এমন এক জাতি যারা এক হাতে রুমি হাফেজের প্রেমের কবিতা লেখে, আর অন্য হাতে মাতৃভূমি রক্ষায় হাসি মুখে জীবন বিলিয়ে দেয়। আলেকজান্ডারের আগুন, মঙ্গলদের তলোয়ার কিংবা আধুনিক যুগের অর্থনৈতিক অবরোধ, কোনো কিছুই এই জাতির আত্মাকে পরাস্ত করতে পারেনি। ইরান যেন সেই বিশাল জাগ্রস পর্বতমালার মতোই স্থির, অবিচল এবং অপরাজেয়। সময়ের ঝড়ে তাদের কিছু ডালপালা হয়তো ভেঙেছে, কিন্তু তাদের শিকড় রয়ে গেছে মাটির অনেক গভীরে। আর তাই পারস্যের এই প্রাচীন এবং আধুনিক গল্পটি বিশ্ব ইতিহাসে চিরকাল হার না মানা এক জাতির ইতিহাস হিসেবেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।